ঈদের ছুটির পর বাজারে বেড়েছে সবজির চাহিদা। সরবরাহে ঘাটতি না থাকলেও জ্বালানি সংকটে দাম নিয়ে প্রতিক্রিয়া। ডিজেলের আমদানি কমায় নৌপথে পণ্য পরিবহনে ব্যয় বৃদ্ধি। গন্তব্যে যেতে পারছে না পণ্য বোঝাই বহু লাইটারেজ জাহাজ। সড়ক পথে নেপালে রপ্তানিতে বারবার পণ্য বোঝাই ও খালাসে ব্যবসায়ীদের ক্ষতি। ব্যবসার বড় বাধা বাড়তি শুল্ক আরোপ। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা, আরও 10 দিন স্থগিত ঘোষণা ট্রাম্পের। মার্কিন স্থল অভিযানের শঙ্কায় প্রস্তুত তেহরানের 10 লাখ সেনা। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। ঈদ উল ফিতরের এক সপ্তাহ পর রাজধানীর বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। তবে জ্বালানি তেল সংগ্রহে অতিরিক্ত সময় লাগায় কিছুটা দেরিতে আসছে পণ্যবাহী যানবাহন। এতে খরচ ব্যয় বেড়েছে ব্যবসায়ীদের, যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত থাকছে জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে। রাত নামলেই ঢাকার পাইকারি বাজারগুলোর উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসে অসংখ্য পণ্যবাহী ট্রাক, যার বেশিরভাগই সবজি পরিবহন করে। চৈত্রের শুরুতে মাঝ রাতেও নগরীর আড়ত বাজারে থরে থরে সাজানো সবজি। ঈদ উল ফিতর পরবর্তী সময়ে কৃষকের হাত পেরিয়ে নগরে মিলছে তাজা সতেজ ঢেঁড়স, শিম, পেঁপে, পটল, বেগুন, করলা, মরিচ, শসা, বরবটি, চিচিঙ্গা ও টমেটো। ঈদের ছুটির পর ঢাকার কাঁচা বাজারে সবজির চাহিদা বেড়েছে, তবে দর নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখনো পুরোপুরি তো সব ট্রাক আসে নাই, যার কারণে একটু 10 টাকা 20 টাকা কেজিতে একটু বেশি মনে হচ্ছে আর কি। আবার ট্রাক আসলে হয়তো ঠিক হয়ে যেতে পারে আর কি। পটল 1 কেজি 50 টাকাই দিলাম, কিন্তু কয় 60 টাকা 10 টাকা পরে দিয়ে যেতেই। আম কয় 120 টাকা। ঈদের আগে যে দাম ছিল তা থেকে অনেক কম, অনেক কম। বিক্রেতারা জানান সরবরাহে ঘাটতি নেই, কিন্তু জ্বালানি তেলের অপ্রতুলতার দোহাই দিয়ে ভাড়া বাড়িয়েছে ট্রাক চালকেরা। কালো বেগুন এটা আপনার কালকে 100 টাকা একদম, 120 টাকা বিক্রি হয়েছে। আজ যা বিক্রি হচ্ছে মাত্র 120 টাকা, তাও পাবলিক নেই মার্কেটে। 80 টাকা বিক্রি হয়েছে, তাও নেয় না, পাবলিক আসে কম মার্কেটে। এই কারণে মালটার দাম একটু কম। 80 টাকা, গাজর 40 টাকা, মূলো 40 টাকা, উস্তা 60 টাকা বেচতেছি, সিম 40 টাকা বেচতেছি, এই পটল আছে 60 টাকা, পেঁপে 50 টাকা। বৃষ্টি হইতেছে তো পেঁয়াজ একটু ফলন একটু ক্ষয়ক্ষতি হইতে পারে আর কি। সামনে হয়তো ভাই 19-20 দাম বাড়তে পারে। আর আলু হালকা একটু দাম বাড়ছে, মানে আগের তুলনায় কেজি আর কি 4-5 টাকা বাড়ছে আর কি। তেল আপনার নিতে এক পাম্প থেকে নিচ্ছি, কিশোরগঞ্জ থেকে নিচ্ছি 1000, আবার কোটিয়ারি থেকে নিচ্ছি 2000, আবার গাজীপুর থেকে নিচ্ছি আপনার 3000 টাকা, টোটাল 6000 টাকা তেল নিচ্ছি। নিয়ে আপনার আসার কথা ছিল, পাঠিয়ে বললো যে 12টার দিকে আসতে, ঠিক আসতে হয়েছে আমার প্রায় 4টে 4:30 বাজে গেছে আসতে আসতে। এবার আমাদের গন্তব্য নগরীর অন্য বাজারগুলোতে। আগামী সপ্তাহে বাজারগুলোতে পণ্য সরবরাহ বাড়বে বলে দাবি ব্যবসায়ীদের। পেঁয়াজের দাম কমছে, রসুনের দাম কমছে, আদার দাম কমছে, কেজি 10 টাকা 20 টাকা কেজি কমছে। ঈদের পরও কোনো মাল আসে নাই, এরপরও দাম ওইটাই আছে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। ছুটির দিনে রাজধানীর পাইকারি বাজারে কাঁচা মাছ, সবজি, মাংস সহ বিভিন্ন পণ্যের দরদাম জানাতে এবং তার পাশাপাশি মহল্লার বাজার থেকেও পণ্যের দাম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক। তিনি আছেন মতিঝিল এজিবি কলোনি বাজারে। পুলক, বলা হয়ে থাকে পাড়া মহল্লা এবং অলিগলিতে গড়ে ওঠা পণ্যের দামগুলো আসলে বাজারে যেসব পণ্য থাকে সেগুলোর দাম কিছুটা কম থাকে। আপনি বর্তমানে কি দেখছেন? স্বর্ণা, আমি বর্তমানে আছি মতিঝিলের যে এজিপি কলোনি বাজারটিতে। সেটিতে আসলে পাড়া মহল্লায় যেটি হয় যে ছুটির দিনেও কিন্তু আসলে মানুষজন, যারা কর্মজীবী মানুষজন থাকেন, তারা আসলে একটু সময় বাঁচানোর জন্য এই পাড়া মহল্লার বাজারগুলোতেও কিন্তু আসলে ছুটে আসেন। আমি আজকে সকাল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি, দাম দরগুলো জিজ্ঞেস করেছি
তবে আপনি যেটি বলছিলেন যে হ্যাঁ বাজারের যে তুলনামূলক অবস্থা সেটি কিছু কিছু ক্ষেত্রে আসলে তারতম্য আমরা দেখেছি। কিছু সবজিতে হয়তো বা বেশি 10 থেকে 20 টাকা বেশি অথবা কম দেখা যাচ্ছে। তবে একটু জানিয়ে রাখতে চাই যে কুমড়োর যে কেজি সেটি আমরা পেয়েছি 60 টাকা এবং লাউয়ের যে বর্তমান যেটি পার পিস যেটিকে বলা হয় সেটি আসলে 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং গোল বেগুনটি আমরা দেখেছি, গোল বেগুন মান ভেদে আসলে 120 থেকে 130 টাকা করে বিক্রি করা হচ্ছে এবং সেই দিকে চিকন বেগুনটি যেটি সেটি আবার 60 টাকায় অর্ধেক দামে বিক্রি করা হচ্ছে। এবং আমরা একটু ফুলকপি বাঁধাকপির দামটি এখানে বেশি পেয়েছি, সেটি আসলে 70 টাকা থেকে 80 টাকার মধ্যে বিক্রি করছে। এছাড়া করলা এখনো কিন্তু 80 থেকে 100 টাকা এই বাজারে বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি একই দামে বিক্রি হচ্ছে চিচিঙ্গা এবং কাঁচামরিচ 20 টাকা একটু বেশি এবং 120 টাকা তারা বিক্রি করছে এবং একই দামে কিন্তু তারা টমেটো বিক্রি করছে। এছাড়া শিম, সজনা এবং করলা, ভেন্ডি বা চিকন যে বেগুনটি সেটির দাম কিন্তু 80 থেকে 100 টাকার মধ্যেও তারা বিক্রি করছে। এবং এই বাজারটিতে আসলে শুধু সবজি নয়, এখানে পাশাপাশি ফলমূলেরও কিন্তু চাহিদা রয়েছে। এবং আমরা দেখেছি যে আনারস যেটি আসলে সে একটু বড় সাইজের যেগুলো সেগুলো 60 থেকে 80 টাকায় বিক্রি করছে তারা, এবং যে ছোট একদম ছোট যে পাহাড়ি যে আনারসগুলো রয়েছে সেগুলো তারা বিক্রি করছে 25 থেকে 35 টাকার মধ্যে মান ভেদে। এবং কলার যে ছড়া রয়েছে সেটি আসলে চাম্পা কলা, যেগুলো চাম্পা কলারগুলোর মধ্যে তারা প্রতি ডজনে বিক্রি করছে 60 টাকা করে। আর কাঁচা পেঁপেরও যদি কথা বলি তাহলে কাঁচা পেঁপে তারা 50 টাকায় বিক্রি করছে। অন্যদিকে তারা যে পাকা পেঁপেটি রয়েছে সেটি 100 থেকে 120 টাকার মধ্যে বিক্রি করছে। এছাড়া আমরা শাকেরও কিছু দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের শাক রয়েছে, লাল শাক, পুঁই শাক, লাউ শাক, কলমি শাকও আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের শাকগুলো আসলে তারা প্রতি আটিতে 25 থেকে 30 টাকার মতো করে বিক্রি করছে। এছাড়া যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই বাজারের পরিস্থিতি যতটুকু আমরা দেখেছি যে এখনো পর্যন্ত যারা ক্রেতারা রয়েছেন, ক্রেতারা বলছেন যে হয়তো কিছু কিছু সবজিতে 10 থেকে 20 টাকা বেশি হলেও এখনো পর্যন্ত এই বাজারটিতে ক্রেতাদের সমাগম যারা রয়েছে তারা বলছেন যে স্বাচ্ছন্দ্যে তারা বাজার করতে পারছেন। তো স্বর্ণা, এই ছিল আমার কাছে রাজধানীর এজিপি কলোনি বাজার থেকে সর্বশেষ। সাজিদ আরাফাতের কাছে এই পর্যায়ে যেতে চাই। সাজিদ আরাফাত, পুলক কিন্তু আমাদেরকে আসলে জানাচ্ছিলেন যে কাঁচামরিচের দাম যেখানে 120 টাকা রয়েছে পাড়া মহল্লায়, আবার লাউ আমরা দেখছি 60 টাকা, শাকের আটি 25 থেকে 30, আবার যদি বলি বেগুন 80 থেকে 120 মান ভেদে। এ ধরনের বিভিন্ন তারতম্য কিন্তু আমরা দেখছি। ফলের বাজারেও কিন্তু কিছুটা চড়াই আমরা লক্ষ্য করছি। আপনি যেহেতু আছেন কারওয়ান বাজারের আসলে দামের পার্থক্যটি কেমন আপনি লক্ষ্য করতে পারছেন, সেটি আসলে বিস্তারিত জানাবেন আমাদের। স্বর্ণা, এই বাজার ভেদে কিন্তু দামের পার্থক্য আমরা খেয়াল করি এবং সেটি একেবারে বাস্তব। আমরা কারওয়ান বাজারে রয়েছি, যেটি ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার। এখানে ঢাকার বাইরে থেকে বিভিন্ন পণ্য সামগ্রী আসে, বিশেষ করে যে সবজি পণ্য যেগুলো। আপনি অনেকগুলো পণ্যের দাম বলছিলেন, যে বিষয়গুলোর কথা বলছিলেন, বেগুন কিংবা লাউ, টমেটো, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, পণ্যগুলো রয়েছে। আমরা এখানে এসে দেখতে পেরেছি এই যে জায়গাটিতে রয়েছি, এখান থেকে আসলে বিভিন্ন পণ্যগুলো ঢাকার অন্যান্য বাজারে চলে যায়, বিভিন্ন পাড়া মহল্লার বাজারে কিংবা অন্যান্য যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে চলে যায়। এইখানে যেতে যেতে কিন্তু দাম অনেকখানি বেড়ে যায়। আমরা এখানে সজনের যে কেজি সেটি জানতে পারলাম যে এখানে 35 থেকে 40 টাকা, বেগুন এখানে 30 টাকা কেজি, অর্থাৎ এক পাল্লা বেগুন এখানে বিক্রি হচ্ছে 150 টাকা, অর্থাৎ এক পাল্লা বলতে 5 কেজির পাল্লা 30 টাকা করে 150 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। কিন্তু এই একই বেগুন কারওয়ান বাজার থেকে যখন 2 থেকে 3 কিলোমিটার 5 কিলোমিটার দূরের কোনো একটি বাজারে বা কোনো একটি পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে, সেখানে গিয়ে কিন্তু সেটির দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে সেটি অনেকখানি কোনো কোনো সময় কিন্তু 2 গুণ 3 গুণ দামে বিক্রি হয়। আমরা এখানে মিষ্টি কুমড়ার বড় আড়ত দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দাম অনেক কম। কাঁচামরিচও বেশ অনেকখানি কম দামে বিক্রি হয়, কিন্তু অন্যান্য বাজারে গিয়ে কিন্তু সেটি অনেকটা বেশি বিক্রি হয়। পটল আমরা এখানে 30 থেকে 40 টাকা কেজি দেখলাম বিক্রি হচ্ছে। পাইকারি যারা রয়েছে, পাইকার যারা ঢাকার বাইরে থেকে এই পণ্যগুলো নিয়ে আসেন, সেই পটল আমরা দেখতে পাই যে অন্যান্য জায়গায় গিয়ে কিন্তু 50, 60, 80 টাকা পর্যন্ত হয়ে যায়। এই যে আমার সামনে যে শালগম দেখতে পাচ্ছি, এটি একেবারে সস্তা, এখানে 10 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানকার যারা বিক্রেতা আছেন, যারা পাইকারি, তারা বলছেন যে এটি একেবারে 10 টাকায় বিক্রি হয়, খুবই সস্তা। যেই পণ্যগুলো ঢাকার বাইরে থেকে এখানে এসেছে সেগুলো একেবারে সস্তায় বিক্রি হচ্ছে। এই কারওয়ান বাজার থেকে যখন অন্যান্য বাজারে চলে যায়, এই যে শসা বলি বা গাজর বলি বা কাঁচামরিচ থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো, যে পণ্যগুলো আছে,
কাঁচা বাজারের সেই জিনিসগুলো কিন্তু দাম বেড়ে যায়। অর্থাৎ এই যে আমরা পাইকারি বাজার এবং খুচরা বাজারের যে পার্থক্য, সেই পার্থক্যর চাপেই কিন্তু চিড়েচ্যাপটা হয়, বিশেষ করে ভোক্তারা যারা সবার পক্ষে আসলে কারণ বাজারে এসে বাজার করা সম্ভব না, যারা বিভিন্ন এলাকা ভিত্তিক বাজার করেন বিভিন্ন পাড়া মহল্লায়, তাদেরকে কিন্তু বেশি দাম মিটিয়ে সেই নিত্য যে পণ্য রয়েছে সেই নিত্য পণ্যের চাপ সামলাতে হয়। তো এই ছিল আসলে রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা এই মুহূর্তে কাঁচা বাজারের দরদামের সবশেষ খবর। সহকর্মী শাহরিয়ার পুলক এবং সাজিদা আরাফাত জানাচ্ছিলেন রাজধানীর বাজারে যে পণ্যের দামের পার্থক্য সে বিষয়ে বিস্তারিত। তবে এবার রাজধানীর বাইরের খবরও জানাতে চাই। রাজধানীর বাইরে যোগান বাড়লেও কিছু কিছু পণ্যে সরবরাহে ঘাটতি রয়েছে, এ কারণে দামেও তারতম্য দেখা যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট এবং চট্টগ্রাম, তার পাশাপাশি বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যেতে চাই সিলেটে সহকর্মী গুলজারের কাছে। গুলজার আহমেদ, যদি জানাতেন মাংসের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, মাত্র ঈদ গেল, এবং তার পাশাপাশি সবজির কাঁচা বাজারেও আপনি কেমন যোগান দেখছেন? দেখুন, আসলে ঈদের পরে স্বাভাবিকভাবেই বাজার অনেকটা স্থির থাকার কথা থাকলেও বিশেষ করে দাম নির্ধারণের ক্ষেত্রে এখন পর্যন্ত বাজার যে স্থির সেটি বলা যাবে না। আমরা বর্তমানে রয়েছে সিলেটের রিকাবি বাজার। এখানে শুরুতেই আপনি মাংসের কথা বলছিলেন, আমরা যদি মাংসের দরদাম নিয়ে বলি যে ঈদের আগেও যে দাম ছিল ঈদের পরেও ঠিক একই দাম আছে, অর্থাৎ চাহিদা যে পরিমাণ আছে সরবরাহ ঠিক থাকলেও কিন্তু মাংসের দামের বাজারে তেমন একটা প্রভাব পড়েনি। অর্থাৎ গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা বাজার ভেদে, অর্থাৎ এক এক বাজারে এক এক দর। কোনো জায়গায় 750 টাকা, কোনো জায়গায় 770, কোনো জায়গায় 780, এইরকম। একইভাবে আমরা দেখেছি যে মুরগের দাম, বিশেষ করে ব্রয়লার মোরগ দাম কিন্তু একেবারেই কমেনি এবং এখন পর্যন্ত সেটি কোনো বাজারে 190 টাকা, কোনো বাজারে 180, আবার কোনো বাজারে 200-র উপরেও রয়েছে। অর্থাৎ এক এক বাজারে এক এক দর। যদিও এই দামটা স্থির থাকার কথা, এক্ষেত্রে ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে যেহেতু চাহিদা আছে বাজারে প্রচুর, কিন্তু সরবরাহ ঠিক এইভাবে পাওয়া যাচ্ছে না এবং গরুর বাজারে দাম বেশি থাকায় সাধারণত মাংসের দামটাও এর উপর প্রভাব কিন্তু পড়ছে। এবং বিক্রেতারা এই কথা বললেও ক্রেতাদের সবসময় অভিযোগ আসলে বাজার মনিটরিং যে দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগটি ব্যবসায়ীরা নিয়ে নেন এবং এখানে কোনো তদারকি না থাকায় সাধারণত এটি ঘটে। একইভাবে যদি আমরা সবজির কথা বলি, আমরা সবজির বাজারেও দেখেছি দাম কিন্তু বিশেষ করে রমজানে যে দামটা ছিল তার পরবর্তীতে কোনো কোনো পণ্যের দাম কমেছে, আবার কোনোটার কিন্তু দাম বেড়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে কাঁচামরিচ, টমেটো এবং শিমসহ অন্যান্য যে সকল সবজি আছে সেগুলোর দাম আকাশচুম্বী বলা যায়, অর্থাৎ 100 টাকার উপরেও কিন্তু এখন পর্যন্ত কেজি প্রতি বিক্রি হচ্ছে। এক্ষেত্রে সবজি বিক্রেতা যারা আছেন তারা যেটি বলছেন যে আসলে এখন সবজির সরবরাহ কম, যার কারণে দামটা তুলনামূলকভাবে একটু বেশি পড়েছে এবং দিন যত যাবে সবজির পরিমাণ তত কমবে, এক্ষেত্রে সবজির দামটা বাড়তে পারে। তো এই হচ্ছে সিলেটের বাজার পরিস্থিতি। এই মুহূর্তে আমরা জানবো চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ। গুলজার, চট্টগ্রামের অবস্থা অনেকটা সিলেটের মতোই। বিশেষ করে চট্টগ্রাম শহর ছেড়ে গেছেন এখানে যারা কর্মব্যস্ত মানুষ থাকেন, তারা এখনও পর্যন্ত পুরোপুরি শহরে তারা ফিরে আসেননি। আজকে এবং আগামীকালকের মধ্যে হয়তো সবাই আসবেন। সেই হিসাবে আজকে আমরা এসে দেখেছি অন্য সময় বাজারে যে পরিমাণ মানুষ থাকে এখন একেবারে মানুষ হাতে গোনা বললেই চলে। দুই একজন যারা আশেপাশের বাসিন্দা কিংবা কোনো কারণে শহরে ফিরেছেন তারা আজকে বাজারে এসেছেন এবং যারা শহরে এসেছেন তাদেরও অনেকে এখনও পর্যন্ত বাজারমুখী হননি। তবে যেটি হয়েছে যে রমজানের সময়ে সবজির চাহিদা কিছুটা কম ছিল, বিক্রেতারা বলছেন এখন সে তুলনায় সবজির চাহিদা ধীরে ধীরে বাড়ছে, সে কারণেই দামও খানিকটা বেশি এবং বাজারে যে পরিমাণ সবজির চাহিদা সে পরিমাণ সরবরাহ কিন্তু এখনও বাজারে হয়নি। তার কারণ হিসাবে তারা বলছিলেন যে শীতকালের যে মৌসুমি সবজি, বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি, সেগুলো সরবরাহ যেমন কমেছে, তেমনি গ্রীষ্মকালীন যেসব সবজি সেই সবজিগুলো এখনও পুরোপুরি বাজারে আসেনি। বিশেষ করে চট্টগ্রামে উত্তরবঙ্গের নানান জায়গা থেকে সবজিবাহী ট্রাকগুলো আসে, কিন্তু সেই জায়গা থেকে চাহিদা মতো গ্রীষ্মকালীন যে সবজি সেগুলো বাজারে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় দাম বেড়েছে এবং বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা পর্যন্ত কেজিতে এবং 50 টাকার নিচে বলা যায় কোনো সবজি নেই। আমি যদি বলি যে ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকায়, বরবটি বিক্রি হচ্ছে 80 টাকায়, লতি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, লাউ বিক্রি হচ্ছে 60 টাকায়, নতুন আসা সজনে বিক্রি হচ্ছে সেটি 80 থেকে 100 টাকায়, পেঁপে, শুধুমাত্র পেঁপে আমরা দেখেছি যেটি
50 টাকায় বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। অর্থাৎ সবজির দাম মোটামুটি বলা যায় যে নিম্নবিত্ত যারা তাদের জন্য একেবারে আকাশচুম্বী দাম সেটি বলা যায়। তবে ক্ষীরা, গাজর কিংবা কাঁচামরিচ সেগুলোর দাম কিছুটা নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে মাছ এবং মাংসের যে বাজার সেখানেও বেশ বাড়তি দাম। প্রতি কেজি মাছ এখনকার বাজারে অন্তত 20 থেকে 30 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়, ব্রয়লার মুরগি। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা কেজিতে। অর্থাৎ বাজারে খুব একটা স্বস্তি নেই ক্রেতাদের জন্য। এটি ছিল চট্টগ্রামের বাজার দর। আমরা একটু বরগুনার বাজারের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী সুজন। জিয়াদ, আপনি যেমনটি বলছিলেন, আসলে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনা বিএফডিসি ঘাটেও কিন্তু আসলে সামুদ্রিক মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। একদিকে যেমন জলদস্যু আতঙ্ক সমুদ্রে, অন্যদিকে ডিজেলের যে তীব্র সংকট, কৃত্রিম যে একটি সংকট তৈরি হয়েছে, সেই সংকটের কারণে কিন্তু দক্ষিণাঞ্চলের অনেক জেলেরাই সমুদ্রে মাছ শিকারে যেতে পারছে না এবং এর প্রভাব পড়েছে বরগুনার প্রতিটি বাজারে। এবং আমরাই রয়েছি এখন বরগুনা পৌর মাছের বাজার এবং এখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে সব ধরনের মাছের দাম একেবারেই আকাশ ছোঁয়া। অর্থাৎ যে মাছগুলো এই গত সপ্তাহেও 180 থেকে 200 টাকায় ক্রেতারা কিনতে পারছেন, সেই মাছ এখন কিন্তু 200 থেকে 250 কিংবা 300 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং সামুদ্রিক মাছ কিন্তু আমরা এই বাজার ঘুরে অনেকটাই কম দেখতে পেয়েছি। এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে এই ঈদের সময়টায় রাজধানী শহর, কর্মস্থল থেকে কিন্তু নিজ জেলায় কিন্তু অনেক মানুষজন এখানে এসেছে, যার কারণে মাছের কিন্তু অনেক চাহিদা 2 গুণ থেকে 3 গুণ বেড়েছে। সেই তুলনায় কিন্তু সামুদ্রিক থেকে অন্যান্য যে চাষের মাছ রয়েছে সেগুলোর কিন্তু যোগান অনেকটাই কম, যার কারণে মাছের দামটা অনেকটাই বেড়েছে বলে তারা দাবি করছে। অন্যদিকে ক্রেতারা বলছেন যে এই ঈদের সময়টায় আসলেই কিন্তু তাদের একটি সিন্ডিকেট তৈরি হয় এবং মাছের দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ কিন্তু তারা করেছে। অন্যদিকে আমি আজকে বাজার ঘুরে দেখতে পেয়েছি যে সামুদ্রিক মাছ, বিশেষ করে ইলিশ মাছের দাম একেবারেই আকাশ ছোঁয়া। অর্থাৎ 200 থেকে 250 গ্রামের যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 1200 টাকা এবং আধা কেজি অর্থাৎ 500 গ্রামের উপরে যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 2000 থেকে 2200 টাকা এবং 1 কেজির উপরে যে ইলিশ মাছ সেটিও বিক্রি করা হচ্ছে 4000 থেকে 4500 টাকা। এছাড়া অন্যান্য যে মাছ যেগুলো গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি, পোয়া মাছ বিক্রি হয়েছে 120 থেকে 150 টাকায়, আজকে সেই মাছ দেখতে পেয়েছি 300 টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়াও রুই, কাতলা কিংবা তেলাপিয়া মাছও আজকে কিন্তু 250 থেকে 300 টাকা দামে বিক্রি করা হচ্ছে এবং পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি প্রতি। এছাড়াও এই বাজারে যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন যে প্রতি বছরই কিন্তু এই সময়টাই কিন্তু তারা এই যে যারা ব্যবসায়ী রয়েছে তারা একটি সিন্ডিকেট তৈরি করে এবং সিন্ডিকেটের কারণে দাম বৃদ্ধি পায় এবং তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং না থাকার কারণে এমনটা হচ্ছে। তো এই ছিল আমার কাছে বরগুনার মাছের বাজার থেকে সবশেষ। সিলেটের রিকাবি বাজার থেকে গুলজার আহমেদ, চট্টগ্রামের 16 শহর কর্ণফুলী বাজার থেকে হোসাইন জিয়াদ এবং বরগুনার পৌর মাছের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজন আকন। এদিকে চাহিদা মোতাবেক জ্বালানি তেল না পাওয়ায় রাজধানীতে বন্ধ রয়েছে অনেক তেলের পাম্প। তবে যেখানে জ্বালানি তেল রয়েছে সেখানে দেখা মিলছে যানবাহনের দীর্ঘ সারির। জ্বালানি তেল নিয়ে সবশেষ খবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। মেহরাব, বিভিন্ন পাম্পের সামনে আমরা ভোর থেকে দেখেছি দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অনেকে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। বর্তমানে আপনি যে পাম্পে রয়েছেন সেখানকার কি পরিস্থিতি এবং চাহিদা মতো আসলে তেল পাওয়া যাচ্ছে কিনা, যারা রয়েছেন তারাও বা কি বলছেন? স্বর্ণা, আমি যেখানে আছি সেখানে যে সারিবদ্ধ লাইন এখন আপনি দেখতে পাচ্ছেন তারা গতকাল রাত থেকেই এখানে দাঁড়িয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে বসে আছে, অনেকে শুয়ে আছে। আমাকে তারা জানিয়েছে যারা গতকাল রাত 2টা থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে লাইনে, কিন্তু তেল কখন নাগাদ দেওয়া শুরু করবে তারা কেউ বলতে পারছে না। অনেকেই দাবি করছে যে তারা তেল আদেও পাবে কিনা এখান থেকে সেটিও তার নিশ্চিত না। তবে এখানকার যারা কর্তৃপক্ষ আছে, ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে আমাদের যেটা জানানো হয়েছে যে 2টার পর থেকে নাকি তেল দেওয়া শুরু হতে পারে, তবে তারাও বলতে পারছে না যে আদেও দেওয়া হবে কিনা। তাও এই তেল পাওয়ার আশায় গতকাল রাত থেকেই এই দীর্ঘ যে লাইনটা দেখতে পাচ্ছেন
তারা দাঁড়িয়ে আছে। আর এই লাইনটি ইতোমধ্যে আপনার যে পেছনে যে তেজগাঁও যে বিএফ শাহীন কলেজ আছে সেটিকে ছাড়িয়ে গেছে। এর আগে আমরা শাহবাগ যে স্টেশনটি আছে সেখানে আমরা গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি একই অবস্থা। এর আগে সকালে যখন আমরা অন্যান্য পাম্পে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে পাম্পগুলো বন্ধ, কিন্তু বলা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, সরবরাহ চাহিদা মতোই আছে এটি ডিপো থেকে এবং সরকারের পক্ষ থেকে বলা হলেও বাস্তব চিত্রটি টোটালি ভিন্ন। এখানে তেল পাওয়া যাচ্ছে না। রাজধানীর বেশ কয়েকটি স্টেশনে আমরা গিয়েছি, সেখানে ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে এবং নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে যে তেল কোনো রকম দেওয়া হচ্ছে না, জ্বালানি তেল কোনো রকম দেওয়া হচ্ছে না। কিন্তু রাজধানীর ব্যতিক্রম কয়েকটি স্টেশনে আমরা দেখতে পেয়েছি যারা তেল দেওয়ার কথা বলছে, কিন্তু এখনও তারা দেওয়া শুরু করেনি। কিন্তু সেই আশায় এখানে দীর্ঘ কয়েক কিলোমিটার এই দীর্ঘ যে লাইন সেটি চলে গিয়েছে এবং যে ভোগান্তিটা, সেই ভোগান্তিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও তারা আদৌ তেল পাবে কিনা এটা বলা যাচ্ছে না। এই অবস্থায় তারা আশাবাদী হয়ে দাঁড়িয়ে আছে যে কখন নাগাদ তারা এই জ্বালানি তেল পাবে। এই ছিল তেজগাঁ থেকে আমার কাছে সবশেষ তথ্য। স্বর্ণা। সহকর্মী মেহরাব সুমন জানাচ্ছিলেন জ্বালানি তেলের সংকট নিয়ে, নগরের পরিস্থিতি নিয়ে সবশেষ। এদিকে এছাড়াও শেরপুরের একটি আবাসিক ভবন থেকে 18,000 লিটার অবৈধ ডিজেল তেল জব্দ করেছে প্রশাসন। এ সময় এক ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করাও হয়। দীর্ঘদিন ধরে শহরের গোয়ালপট্টি এলাকায় আবাসিক ভবনের নিচতলায় ডিজেল মজুত করে ব্যবসা চালিয়ে আসছিলেন মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ ডিজেল মজুত রাখার দায়ে মালিক তাপস নন্দীকে 10,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। একই সঙ্গে একদিনের মধ্যে তেল ও তেলের ট্যাঙ্কার সরানোর নির্দেশনা দেন তিনি। চলতি বছরের প্রথম 3 মাসে গত বছরের তুলনায় প্রায় 85,000 টন ডিজেল কম আমদানি হয়েছে। ডিজেল সংকটে নৌপথে পণ্য পরিবহনে তৈরি হয়েছে সংকট। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে জাহাজ ভাড়ার পাশাপাশি বেড়েছে শিপিং কোম্পানিগুলোর কন্টেইনার প্রতি ড্যামারেজ চার্জও। বিস্তারিত থাকছে হাজরা শিউলের প্রতিবেদনে। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা 70 লাখ মেট্রিক টন, যার প্রায় 63% পূরণ হয় ডিজেল দিয়ে। 2024-25 অর্থ বছরে দেশের ডিজেলের চাহিদা ছিল প্রায় 43 লাখ টন, যার প্রায় 80%ই আমদানি করা হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি তেলের জাহাজ আসতে দেরি এবং সৌদি আরবে 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেলের জাহাজ আটকা পড়ায় কমেছে ডিজেল সহ অন্যান্য জ্বালানির সরবরাহ। চট্টগ্রাম কাস্টমস হাউজের তথ্য অনুযায়ী এ বছর 3 মাসে মোট 25 লাখ মেট্রিক টন গ্যাস ও ডিজেল আমদানি হয়েছে। তবে ডিজেল আমদানি গেল বছরের চেয়ে কমেছে 85,000 মেট্রিক টন। অভ্যন্তরীণ যে সংকটের কথা বলা হচ্ছে, আমার মনে হয় যে আমদানির চিত্র যদি আমরা অনুধাবন করি তাহলে অভ্যন্তরীণ সংকট আপাতত হওয়ার কথা না। এদিকে ডিজেলের অভাবে অভ্যন্তরীণ নৌ ও সড়ক পথে পণ্য পরিবহনে সংকট তৈরি হয়েছে। প্রতিদিন চট্টগ্রাম সহ সারা দেশে বিভিন্ন গন্তব্যে 2,500 লাইটারেজ জাহাজ চলাচলে 10 লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও বর্তমানে তেল বিপণন কোম্পানিগুলো দিচ্ছে 2 থেকে 3 লাখ লিটার। ফলে চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করলেও ডিজেল সংকটে গন্তব্যে যেতে পারছে না অনেক লাইটারেজ জাহাজ। সারা বাংলাদেশের নদী পথে মাল পণ্য পরিবহনের জন্য কমপক্ষে 10 লাখ লিটার তেল দরকার। সেখানে সারা বাংলাদেশ থেকে ডেইলি 2 লাখ লিটার বেশি তেল পাচ্ছে না সারা বাংলাদেশ থেকে। তাইলে নদীপথ অচল হয়ে যাবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও সরবরাহ সংকটে বিভিন্ন শিপিং কোম্পানি পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধির পাশাপাশি কন্টেইনার প্রতি ড্যামারেজ চার্জ বাড়ানোয় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এতে আমদানি রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। শিপিং কস্ট বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যে জন্য মার্কস 9 পার ডে আগে ড্যামারেজ নিত $95, আজকে থেকে তারা নিচ্ছে, আমার কাছে এখন রসিদ আছে, $145। 1/3 আমাদের ইম্পোর্টের ড্যামারেজ কস্ট বেড়ে গেছে।
চলতি মার্চ মাসে ডিজেলের চাহিদা প্রায় 3,84,850 টন। আগামী 3 মাসে আরও প্রায় 14 লাখ টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা আছে বিপিসির। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। 1976 সালে করা চুক্তির অধীনে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় নেপালে। সড়কপথে পণ্য পাঠাতে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দেয় ভারত। 500 কিলোমিটার পথ পাড়ি দিতে পণ্য বোঝাই ও খালাস করতে হয় 2 বার। এতে পণ্যের গুণগত মান নষ্টের ঝুঁকি যেমন বাড়ে, তেমনি খরচ বেড়ে যায় কয়েক গুণ। অপরদিকে নেপালের আরোপিত শুল্ক নীতির কারণেও ব্যবসা সম্প্রসারণ জটিল হয়ে যাচ্ছে। নেপাল ঘুরে এসে আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। নেপালের সঙ্গে প্রায় 50 বছরের বাণিজ্যিক সম্পর্ক। বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে 500 কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়ে দেশটিতে যায় বাংলাদেশি পণ্য। প্রথমে ভারতের ফুলবাড়ি, পরে নেপালের কাকটভিটা হয়ে পণ্য পৌঁছায় কাঠমান্ডু। সার্কভুক্ত প্রতিবেশী এই দেশে রপ্তানি হয় আলু, পাট, সয়াবিন মিল, টিস্যু, খাদ্যপণ্য, প্লাস্টিক ও ইলেকট্রনিক্স পণ্য। 2025-26 অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে প্রায় $2.50 কোটি। গেল 5 অর্থ বছরে রপ্তানি আয় এসেছে প্রায় $29.5 কোটি। বিপরীতে 5 বছরে নেপাল থেকে আমদানি করা হয় $2 কোটি পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান বলছে, গেল 10 অর্থ বছরের রপ্তানি সূচকের 7টিতে এগিয়ে আছে বাংলাদেশ। স্বল্প ও মাঝারি বিনিয়োগকারী বাংলাদেশি ব্যবসায়ীদের নেপালে যাতায়াত থাকায় তৈরি পোশাকের ব্যবসায়ও জড়িয়েছেন কেউ কেউ। তবে দেশটির অতিরিক্ত শুল্ক আরোপ ও বিনিয়োগ ভিসায় জটিলতা ব্যবসা সম্প্রসারণ ও রপ্তানি বৃদ্ধির বড় 2 প্রতিবন্ধকতা বলছেন ব্যবসায়ীরা। ভিসার প্রবলেমটা বিদেশিদের জন্য, স্পেশালি বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় ব্যবসা করার ক্ষেত্রে। ইলেকট্রনিক্স মেইনলি এখানে মার্কেটটা এখন চায়না এবং ইন্ডিয়া নির্ভর, সেটা একটা বড় বিজনেসের সুযোগ আছে। নেপালে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, সড়কপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে ভারত ও নেপালের স্থলবন্দরে পণ্য বোঝাই ও খালাস করতে হয়। 2 বার গাড়িতে ওঠানামার কারণে পণ্যের গুণগত মান নষ্ট হবার ঝুঁকি বাড়ে, খরচও বেড়ে যায় কয়েক গুণ। এতে ক্ষতির মুখোমুখি হন ব্যবসায়ীরা। নেপালি ট্রাক যদি বাংলাদেশে ঢোকার ব্যবস্থা করতে পারত, অথবা বাংলাদেশি ট্রাক যদি নেপালে ঢোকার ব্যবস্থা করা যেত, তাইলে আমাদের বিজনেসটা আরও স্মুথলি করা সম্ভব হতো। নেপালের বাংলাদেশ দূতাবাস বলছে, জনসংখ্যার তুলনায় নেপালের ব্যবসায়িক বাজার ছোট, তবুও দেশীয় ব্যবসা সম্প্রসারণে কাজ করছেন তারা। তৈরি পোশাক শিল্পে কিছু রপ্তানি এখানে হয়, আরও বেশ কিছু রপ্তানি পণ্য রয়েছে। তবে আমরা চেষ্টা করছি এই ব্যাপারটাকে আরও কীভাবে বাড়ানো যায়। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, আঞ্চলিক বাণিজ্যের হার কম হলেও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী মে মাসে নেপালে সাউথ এশিয়া ট্রেড ফেয়ারে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ভালো কিছু রপ্তানিকারককে আমরা নেপালের এই মেলাতে নিয়ে যাব, যারা তাদের গুণগত মানের পণ্য নেপালের বাজারে প্রদর্শন করতে সক্ষম হবেন এবং এর মাধ্যমে নেপালে আমাদের রপ্তানি আরও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের দাবি, দেশটিতে প্লাস্টিক পণ্য ও ঔষধ রপ্তানির সম্ভাবনা বেড়েছে। সরাসরি পণ্য পাঠানোর সুযোগ সৃষ্টির পাশাপাশি সার্কভুক্ত দেশগুলোকে একই শুল্কের আওতায় আনা গেলে উৎপাদনমুখী শিল্প খাতের বাজার সম্প্রসারণ হবে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। রাজশাহীতে শিশুদের হাম ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার নিয়েছে হাসপাতালের শয্যা সংকট। এতে একদিকে বাড়ছে সংক্রমণ, অন্যদিকে দ্রুত অবনতি হচ্ছে অসুস্থ শিশুর শারীরিক অবস্থা। আইসিইউর অপেক্ষায় থাকতে গিয়ে দিনে অন্তত 3 জন শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। রাকিবুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শিশু শাফিন 22 দিন ধরে নিউমোনিয়ায় ভুগছে। 8 মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর আইসিইউর জন্য তার সিরিয়াল ছিল 32 নম্বরে। 10 দিন অপেক্ষার পরও আইসিইউ শয্যা না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। শিশুটির মা জানান, হাসপাতালে একটি শয্যায় 4 জন পর্যন্ত শিশু রাখা হচ্ছে। একই সঙ্গে হাম, বসন্ত সহ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত শিশুদের পাশাপাশি রাখায় সংক্রমণ বাড়ার ঝুঁকি এড়াতে হাসপাতাল ছাড়তে বাধ্য হন তারা। 3 দিন গেছি ইন্টার্ন ডাক্তারের কাছে, সিস্টারের কাছে। সিস্টার বলে যে ডাক্তারের কাছে অক্সিজেন মাপা মেশিন আছে,
ডাক্তার বলে যে সিস্টারের কাছে আছে অক্সিজেন মাপা মেশিন, আমি 3 দিন কোথাও পাই নাই মেশিন। স্বজনদের অভিযোগ, রোগীর তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম হওয়ায় সময়মতো চিকিৎসা পাচ্ছে না শিশুরা। আইসিইউ না পেয়ে মারা যাচ্ছে অনেক শিশু। প্রতিদিনই কেউ না কেউ হারাচ্ছেন সন্তান। কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। না একটু ঘুমাই না, খালি মাথা বাইরায়, খালি মাথা এমএমএমা করে, খালি মাথা বাইরে। বাচ্চার অবস্থা খুবই খারাপ, নিউমোনিয়া, রক্ততে ইনফেকশন, পেশাবে ইনফেকশন, আইসিতে ভরা লাগবে, আইসিতে সিরিয়াল দিতে বলেছে, সিরিয়াল দিয়েছে, অবস্থা খুবই খারাপ, সকাল থেকে চোখ মুখ উল্টে দিচ্ছে। বাচ্চা 3 দিন আগে থেকে সিরিয়াল দেওয়া আছে আইসিইউতে, তারপরও পাচ্ছি না, আমার বাচ্চার খুব খারাপ অবস্থা। আমি আজ হসপিটালে প্রায় 20 দিন যাবত আছি, সেক্ষেত্রে দেখলাম যে আইসিইউর অভাবে ম্যাক্সিমাম এই ওয়ার্ডে 100-র উপরে বাচ্চা মারা গেছে এই 20 দিন। তবে কর্তৃপক্ষ বলছে শিশু ওয়ার্ডে 120টি শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে 600 থেকে 800 জন। ফলে একটি শয্যায় 4 থেকে 5 জনকে রেখে বাকিদের বারান্দায় জায়গা করে দিতে হচ্ছে। আর 12টি আইসিইউ শয্যার বিপরীতে প্রতিদিন অপেক্ষায় থাকে অর্ধশত শিশু। বাচ্চাগুলো আইসোলেট আলাদা করাটা খুব জরুরি। আমরা খুব আশাবাদী, বর্তমান সরকার, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সবাই খুব জোরালোভাবে স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি হয়তো এগুলোর একটা আলোর মুখ দেখবে আর কি, তখন হয়তো এই সমস্যাটা থাকবে না। হাসপাতালের আইসিইউ বিভাগের তথ্য অনুযায়ী 11 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত আইসিইউ এর অপেক্ষায় থাকা 33 জন শিশুর মৃত্যু হয়েছে। রাকিবুল হাসান, এখন রাজশাহী। দেশের মোট চাহিদার অর্ধেক পেঁয়াজ বীজ আসে ফরিদপুর থেকে। কালো সোনা খ্যাত এই বীজ উৎপাদন এখন হুমকিতে। মৌমাছি কমে যাওয়ায় বন্ধের মুখে প্রাকৃতিক পরাগায়ন, তাই হাত দিয়েই করতে হচ্ছে পরাগায়ন। বিস্তারিত জানাচ্ছেন মফিজুর রহমান শিপন। গত প্রায় 2 দশক ধরে পেঁয়াজ বীজ উৎপাদনে দেশের শীর্ষে ফরিদপুর। অত্যন্ত মূল্যবান এই বীজ স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের মোট চাহিদার প্রায় 50% যোগান দেয়। তবে গত 3 থেকে 4 বছর ধরে পরাগায়নের সংকটে পড়েছেন চাষিরা। মৌমাছি ও অন্যান্য পোকামাকড়ের অভাবে বাধ্য হয়ে কৃত্রিমভাবে হাত দিয়ে পরাগায়ন করছেন কৃষকরা। এতে বীজের মান ঠিক রাখার চেষ্টা হলেও বাড়ছে উৎপাদন খরচ। অম্বিকাপুর, ভাসানচর, গোবিন্দপুর সহ বিভিন্ন মাঠেই দেখা যায় সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত চাষি হাতে হাতে পেঁয়াজ ফুলে মেসেজ করে পরাগায়ন করছেন। অন্যান্য বছরের থেকে যে মৌমাছি আসতো সেই মৌমাছিটা নাই। সকাল 10টার থেকে বেলা 5টা পর্যন্ত এভাবে পরাগায়ন করি। 40 থেকে 50 জন লোক পরাগায়ন করে, নারী পুরুষ সম্মিলিত আমরা পরাগায়ন করতেছি। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত কীটনাশক ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল ধ্বংসের কারণে কমছে মৌমাছির সংখ্যা। ফলে প্রাকৃতিক পরাগায়ন ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে মৌ বক্সের মাধ্যমে যদি মৌমাছি পালন করা যায় তাহলে 2টি কাজ হবে। একটা হচ্ছে পরাগায়নে মৌমাছি সহায়তা করবে, পাশাপাশি সেখান থেকে কিছু তারা মধু আহরণ করে এই মধু থেকে কিছু মুদ্রা সাশ্রয় করা সম্ভব এবং এটা পলিনেশনের হারটা অনেকটা বৃদ্ধি পাবে। গবেষকরাও বলছেন প্রাকৃতিক উপায়ে মৌমাছি ফিরিয়ে আনার বিকল্প নেই। এতে সময় ও খরচ দুই কমবে। পেঁয়াজ ফুলের চাষ এটা দেশের অর্থনীতির জন্য খুবই লাভজনক এবং এটাকে যদি প্রাকৃতিক নির্ভর করা যায় তাহলে আমাদের জন্য এটা অনেক স্বাস্থ্যসম্মত হবে এবং অনেক ভালো হবে। পেস্টিসাইডস কম ইউজ করা এবং পলিনেশনটা ন্যাচারালি করতে দেওয়া। চলতি মৌসুমে ফরিদপুরে 1865 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 1100 মেট্রিক টন, যার বাজার মূল্য 350 থেকে 400 কোটি টাকা। এখন ফরিদপুর। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ করিডোর সমুদ্রের প্রণালী ও খালগুলো। এসব পথ দিয়ে চলাচলে জাহাজকে গুনতে হয় লাখ লাখ ডলার টোল। কোনো দেশ এই টোল থেকেই বছরে আয় করে $9 বিলিয়ন বেশি। সেই পথ নিয়ন্ত্রণ করেই প্রভাব খাটানো হয় পুরো বিশ্বের অর্থনীতিতে। এই যেমন হরমুজ প্রণালী বর্তমানে কৌশলগত প্রতিযোগিতার কারণেই কেন্দ্রবিন্দুতে রয়েছে। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। বিশ্বের প্রায় 80% পণ্য পরিবহন হয় সমুদ্রপথে। আর মজার ব্যাপার হলো এই বিশাল বাণিজ্যের ভাগ্য অনেকটা নির্ভর করে কয়েকটি সরু প্রণালী আর খালের উপর। অর্থাৎ এগুলো শুধু জলপথ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির চোক পয়েন্ট বা সংকট কেন্দ্র, যার নিয়ন্ত্রণ মানেই অর্থনীতিতে সরাসরি প্রভাব খাটানো।
প্রথমে আসা যাক মিশরের সুয়েজ খালে। ইউরোপ আর এশিয়ার মধ্যে সবচেয়ে দ্রুততম সংযোগ এটি। প্রতিদিন গড়ে 50 থেকে 60টি জাহাজ এই পথ দিয়ে যায়, আর প্রতিটি বড় জাহাজকে গুনতে হয় 3 লাখ থেকে 7 লাখ ডলার পর্যন্ত টোল। ফলে 2023 সালে এই খাল থেকে মিশরের আয় হয়েছে প্রায় 9.4 বিলিয়ন ডলার। এবার চোখ ফেরায় আমেরিকা মহাদেশে। উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝামাঝি পানামা খালও কম গুরুত্বপূর্ণ নয়। এখানে বছরে প্রায় 14,000 জাহাজ চলাচল করে, যেখান থেকে আয় 4 থেকে 5 বিলিয়ন ডলার। জাহাজের আকার অনুযায়ী টোল 1 থেকে 10 লাখ ডলার পর্যন্ত। অন্যদিকে ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের মাঝখানে মাল্লাকা প্রণালীকে বলা হয় বিশ্বের সবচেয়ে ব্যস্ত মেরিন হাইওয়ে। প্রায় 1/3 বাণিজ্য এই পথ দিয়ে হয়। যদিও সরাসরি টোল নেই, তবে নিরাপত্তা, পাইলটেজ আর নেভিগেশন চার্জ ঠিকই দিতে হয়। প্রতি বছর 90,000-এর বেশি জাহাজ চলাচল করে এই প্রণালী দিয়ে। তবে সবকিছুকে ছাড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের প্রধান করিডোর এটি। বৈশ্বিক চাহিদার 20% তেল এই পথ দিয়ে পরিবহন করা হলেও কোনো টোলই দিতে হয় না এখানে। বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় হরমুজ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইরান বারবার হুঁশিয়ারি দিচ্ছে সংঘাত বাড়লে এই পথ বন্ধ বা সীমিত করে দিতে পারে। আর বিশ্লেষকদের মতে সরাসরি টোল না থাকলেও সামরিক নিয়ন্ত্রণ আর হুমকির মাধ্যমেই তৈরি হতে পারে এক ধরনের অঘোষিত টোল। এখন প্রশ্ন হলো, এর প্রভাব কতটা? উত্তরটা সহজ, বিশাল। হরমুজে সামান্য বিঘ্ন মানেই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়া। আর তেলের দাম বাড়লে তার ঢেউ লাগতে পারে পরিবহন, উৎপাদন, এমনকি নিত্যপণ্যের বাজারেও। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য বিষয়টা আরও স্পর্শকাতর। জ্বালানি আমদানির খরচ বাড়লে বিদ্যুৎ ব্যয় বাড়ে, পরিবহন খরচ বাড়ে, আর শেষ পর্যন্ত বাড়ে মূল্যস্ফীতি। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, বিশ্বের কোথাও টোল দিয়ে আয় নিশ্চিত করা হয়, আবার কোথাও পথের নিয়ন্ত্রণই হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। অর্থাৎ সমুদ্র পথের এই সরু গলিপথগুলোও এখন বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে বড় চালক, আর কখনো কখনো সবচেয়ে বড় ঝুঁকিও। শাহরিয়ার পুলক, এখন বিশ্ব। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা আরও 10 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দুই পক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে দাবি করে আগামী 6 এপ্রিল পর্যন্ত হামলা স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির আলোচনার ধোঁয়াশার মধ্যেও বন্ধ নেই পাল্টাপাল্টি হামলা। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের আশঙ্কায় 10 লাখ সেনা প্রস্তুত করে রাখার ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রাণ হারিয়েছেন অন্তত 1 জন, আহত আরও 25। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রাণহানি 1900 ছাড়িয়েছে। লেবাননে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 2রা মার্চ থেকে এখন পর্যন্ত লেবাননে মারা গেছেন 1116 জন। এ পর্যায়ে থাকছে খেলার খবর। পরিচালকদের নানা বিতর্ক, বিরোধিতা ও পদত্যাগ ইস্যুতে চাপে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। এতে চ্যালেঞ্জের মাঝেও মাঠের ক্রিকেট সচল রাখাকে সাফল্য হিসেবে দেখছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। সাকিবের দলে ফেরা বা মাশরাফির কোনো দায়িত্ব পাওয়া প্রসঙ্গেও বোর্ডের অবস্থান নিয়ে জানিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। সবশেষ নির্বাচনের পর থেকেই নানা কারণে আলোচনা সমালোচনায় বিসিবির বর্তমান পরিচালনা পরিষদ। বিভিন্ন ক্লাবের বিরোধিতা, পরিচালকদের আপত্তিকর মন্তব্য ও পদত্যাগে অস্থির দেশের ক্রিকেট বোর্ড। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। ম্যাচ শেষে বোর্ডের নানা ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। নানা চ্যালেঞ্জ থাকলেও বর্তমান বোর্ড ক্রিকেটকে মাঠে রাখতে পারাকেই সাফল্য হিসেবে দেখছেন তিনি। রুটিন কাজ আপনি দেখেন, কিচ্ছু বন্ধ নাই, কিন্তু আপনার বিসিএল চলছে, এনসিএল চলছে, ডোমেস্টিক লিগটা হয়তো বা একটু আপনার অত যেরকম করে আমরা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন লিগ করতে চেয়েছিলাম হয়নি, বিকজ ক্লাবগুলো খেলতে চায়নি। আমি আবারও বলছি, এগুলোতে কি লাভ হবে আমি জানি না, খেলাটা মাঠে থাকা জরুরি ছিল। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ও সম্প্রতি এক পরিচালকের পদত্যাগ প্রসঙ্গেও বোর্ডের দৃষ্টিভঙ্গি জানান ফারুক আহমেদ। ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোনো পজিশনে থাকবেন তখন আপনার মন্তব্যটা খুব একটু চিন্তা ভাবনা করে করা দরকার আমি মনে করি। রেজিগনেশন এটা দেখেছি একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়েছে,
তাতে করে আসলে যদি ব্যক্তিগত কারণ মনে করেন আমি যদি কালকে না থাকি আমার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি, আপনি জানেন আমাদের 25 জন ডিরেক্টর, এটা থাকলে ভালো হতো, না থাকলে আমার মনে হয় বোর্ড যে চলবে না বোর্ডের মতো, আমার মনে চলবে বোর্ড। সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে পুরনো কথাই মনে করিয়ে দিয়েছেন ফারুক আহমেদ। অন্যদিকে আইনগত সমস্যা না থাকলে মাশরাফির বোর্ডে আসতে বাধা দেখছেন না তিনি। তার ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি তাকে ক্রিকেটিং দিক থেকে চিন্তা করে মনে করেছিলাম যে তাকে যদি আমরা দেশ থেকে বিদায় দিতে পারি তাহলে এর চেয়ে ভালো কিছু হবে না, কেননা তাহলে আমরা একটা সুন্দর দৃষ্টান্ত রাখতে পারবো। মাশরাফি বাংলা ক্রিকেটের জন্য যে অবদান ছিল ওটা কিন্তু ইটস লাইক রিটেন দে, ওর যদি অন্য কোনো সমস্যা না থাকে সে যদি আসতে পারে বোর্ডে আসবে। ক্রিকেটের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিসিবির সহসভাপতি আসাদুজ্জামান লিটন। এখন ঢাকা। এখন বাণিজ্য থেকে বিদায় নেওয়ার আগে শিরোনামগুলো থাকছে আরো একবার। ঈদের ছুটির পর বাজারে বেড়েছে সবজির চাহিদা, সরবরাহে ঘাটতি না থাকলেও জ্বালানি সংকটের দাম নিয়ে প্রতিক্রিয়া। ডিজেলের আমদানি কমায় নৌপথে পণ্য পরিবহনে ব্যয় বৃদ্ধি, গন্তব্যে যেতে পারছে না পণ্য বোঝাই বহু লাইটার জাহাজ। সড়কপথে নেপালে রপ্তানিতে বারবার পণ্য বোঝাই ও খালাসে ব্যবসায়ীদের ক্ষতি, ব্যবসার বড় বাধা বাড়তি শুল্ক আরোপ। এবং ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত ঘোষণা ট্রাম্পের, মার্কিন স্থল অভিযানের সংখ্যায় প্রস্তুত তেহরানের 10 লাখ সেনা। এবং এর মধ্য দিয়ে শেষ করছি এখন বাণিজ্য। তবে এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইটে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখা যাচ্ছে facebook.com/tv.ekon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।